আজকের যে ক্লাস সেটা হচ্ছে বারডোয়ানা ইউনিভার্সিটির যে বিএ কোর্সের সেকেন্ড সেম আছে, সেকেন্ড সেমের দ্বিতীয় অধ্যায় যে অ্যাপ্রোচ, দৃষ্টিভঙ্গি। দৃষ্টিভঙ্গি বলতে যে তিনটে দৃষ্টিভঙ্গির কথা আমরা পড়েছি। এর আগে দুটো হয়ে গেছে, সাবেকি দৃষ্টিভঙ্গি, ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, তারপরে হচ্ছে বিহেভিয়ারালিজম, আচরণবাদী দৃষ্টিভঙ্গি, আর হচ্ছে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি। তো আজকের আলোচনা হচ্ছে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি। এই যে নোটসটা আছে এটা করলেই 10-এর মধ্যে 8 একদম ডেফিনেটলি, যতটা নাম্বার দেওয়া যায় ততটাই। দেখে নাও নোটসটা কীরকম হবে, তারপরে আমি পুরোটা বোঝাবো। পুরোটা বুঝিয়ে তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়। দেখো, 10 নম্বরের জন্য নোটস করা হয়েছে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি। এখান থেকে 2 মার্কসে 5 মার্কসে লিখতে পারবে। আর 2 নম্বরের যে কোশ্চেনগুলো 17 থেকে 25-এর মধ্যে এসছে সেগুলোও এখানে করে দেওয়া হয়েছে এই নোটসটার মধ্যে। তারপরে দেখো, প্রথমে হচ্ছে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি আলোচনা করা হয়েছে, ভূমিকা, মূল বক্তব্য, তারপর প্রকৃতি বা বৈশিষ্ট্য। দেখো 5টা পয়েন্ট। তারপরে সমালোচনা করে দেওয়া হয়েছে, যদি মার্ক্সের সীমাবদ্ধতা আসে আলাদা করে 5-এ সেটাও পারবে। 5টা সমালোচনা দিয়ে মূল্যায়ন, এটা 10 মার্কসের। 10 মার্কসের পরে 2 মার্কসের, যেগুলো বারডোয়ানা ইউনিভার্সিটিতে এসেছে ইয়ারে 2017 থেকে 25-এর মধ্যে। দেখো, প্রথম কার্ল মার্ক্সের লেখা দুটি বইয়ের নাম। কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি কোন সালে লিখেছিলেন? উৎপাদন পদ্ধতি, উৎপাদিকা শক্তি, মার্ক্সবাদীদের মতো রাষ্ট্রের উৎপত্তি। এগুলো আমি আস্তে আস্তে বোঝাবো সব। দেখে নাও নোটসটা এইভাবে বানানো হয়েছে, ব্যাস। এই হচ্ছে এই চ্যাপ্টার, মানে মার্ক্সবাদ থেকে। আগে সাবেকি দৃষ্টিভঙ্গি থেকে করা হয়ে গেছে। এইবার আমরা আজকের আলোচনা হবে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি। এটা আমি পুরোটা টোটাল বোঝাবো তোমাদের, যাতে কোনো প্রবলেম না হয় পরীক্ষার সময় স্কোর করতে বা নোটটা বুঝতে। গল্পের মতো আমি বলবো যাতে তোমাদের মুখস্থ হয়ে যায় একদম। পুরো ভিডিওটা দেখতে থাকো। পুরো যে মার্কসিস্ট যে অ্যাপ্রোচ সেটা কি আজকে সেটা বুঝতে পারবে। তাহলে আমরা শুরু করি। শুরু হচ্ছে কি, রাষ্ট্র সম্পর্কে মার্ক্সীয় যে দৃষ্টিভঙ্গি সেটা দেখো। তাহলে প্রথমে ভূমিকা। ভূমিকাতে কি বলছে? রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় রাষ্ট্র সংক্রান্ত যতগুলো দৃষ্টিভঙ্গি প্রচলিত আছে তার মধ্যে উল্লেখযোগ্য কি? মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গির গুরুত্বপূর্ণ প্রবক্তারা হলেন মার্কস, এঙ্গেলস, লেনিন। এইবারে মার্ক্সবাদটা কি সেটা আগে বুঝে নাও, তাহলে পুরো নোটসটা ক্লিয়ার হবে। মার্ক্সবাদের উৎপত্তি কোথা থেকে হয়েছে? দেখো, রাষ্ট্রবিজ্ঞান যখন বিবর্তনের মধ্য থেকে, আমরা প্রথমে কার কথা বলেছি? প্রাচীন গ্রিস, খ্রিস্টপূর্বাব্দ, তাই না? 450-500। সেখান থেকে আস্তে আস্তে কার কথা বলেছি? রোমান। তারপরে রোমানের কথা, ওই অ্যারিস্টটল, প্লেটোর পরে রোমান সাম্রাজ্য। রোমান সাম্রাজ্য কি? রোমানদের আইনের ধারণা, সিসেরো, পলিবিয়াস। তারপরে আস্তে আস্তে খ্রিস্টাব্দ যখন শুরু হলো, মধ্যযুগ এলো, ইউরোপের মধ্যযুগ। মধ্যযুগে কি দেখা দিল? পোপতন্ত্র, মানে পোপ আর রাজার মধ্যে দ্বন্দ্ব। গোটা মধ্যযুগটা একদম 1400-1500 সাল অবধি। ঠিক 1500 সাল ওই টাইম করে কি এলো? যে আধুনিকতার প্রতিকৃতি হিসাবে কে এলো? ম্যাকিয়াভেলি। ম্যাকিয়াভেলি এসে কি তৈরি করলো? যে না, রাজতন্ত্রকে সাপোর্ট করলো। রাজাকে হতে হবে কি? শক্তিমান। বুঝতে পারছো কীভাবে আসছে? তাহলে আস্তে আস্তে পোপতন্ত্র থেকে কি হয়ে গেল? রাজতন্ত্র শিফট হয়ে গেল। তাহলে কত সাল ওটা? 1500-1600 সাল। ঠিক 1688-তে ইংল্যান্ডে তারপরে গৌরবময় বিপ্লব হলো। তখন জন লক, রুশো এরা এলো। এরা এসে কী নিয়ে এলো? গণতন্ত্র। কী নিয়ে এলো? গণতন্ত্র। রাজতন্ত্র থেকে আবার শিফট হয়ে গেল কিসে? গণতন্ত্রে। এরপরে আস্তে আস্তে গণতন্ত্র থেকে, গণতন্ত্রে ইউরোপ, গোটা ইউরোপ গণতন্ত্র হয়ে গেল। যখনই গণতন্ত্র হলো তখন উদারনীতিবাদ, মানে কোন গণতন্ত্র? উদারনৈতিক গণতন্ত্র। লকের গণতন্ত্রটা কীরকম? উদারনীতিবাদ, মানে ব্যক্তি স্বাধীনতাকে বেশি সাপোর্ট করে, তাই না? রাষ্ট্রীয় কর্তৃত্বকে কি করে? রাষ্ট্রীয় কর্তৃত্বের অপসারণ, মানে অপসারণ নয়, রাষ্ট্রীয় কর্তৃত্বের ক্ষমতাকে সংকুচিত করা। মানে রাষ্ট্রের উপরে যারা থাকবে তাদের ক্ষমতা থাকবে না। কার বেশি ক্ষমতা থাকবে? ব্যক্তি স্বাধীনতা, মানে ব্যক্তির, ইন্ডিভিজুয়ালের ক্ষমতা বেশি থাকবে। বুঝতে পেরেছো? তাহলে এবারে যখন ব্যক্তি স্বাধীনতা বেশি হচ্ছে, সেখানে তো রাষ্ট্রের ক্ষমতা কমই থাকবে। এটা কারা? উদারনীতিবাদ। এরপরে যখন 1776 সালে ইউরোপে কে এলো? অ্যাডাম স্মিথ। কে এলো? অ্যাডাম স্মিথ, ফাদার অফ ইকোনমিক্স। তো
ও কি লেখে, কি বই লেখে, যে ওয়েলথ অফ নেশন। অ্যাডাম স্মিথ আসার পরে অ্যাডাম স্মিথ কি বলল, যে না এইবার ক্যাপিটালিস্ট হতে হবে, মানে পুঁজিবাদ। অ্যাডাম স্মিথ ওই গণতন্ত্রের মধ্যে কাকে ইউরোপে নিয়ে এলো, পুঁজিবাদকে। যে যদি পুঁজিবাদ আসে, পুঁজিবাদ জিনিসটা কি, পুঁজিবাদ জিনিসটা হলো, এখন খাতাপত্র খুলিস না, বাদ দে, ওরকম করলে আমার ডিস্টার্ব হয়ে যাবে, কোনো দিকে ইয়ে করিস না। অ্যাডাম স্মিথ এসে গল্পটার সাথে কানেক্ট করে। অ্যাডাম স্মিথ কত সালে বইটা লেখে, 1776। 1776 সালে এসে ক্যাপিটালিস্ট বললো পুঁজিবাদকে বেশি প্রায়োরিটি দাও। এবার আস্তে আস্তে কেন, তখন যন্ত্রের পুঁজিবাদ আসছে, পুঁজিবাদটা ইউরোপে কি শিল্প বিপ্লব হয়েছে, শিল্পের বিকাশ হচ্ছে। তখন বলছে যে বড় লোক মানে ব্যবসাদার, বিজনেসম্যান আর কি, আর শ্রমিক, বিজনেসম্যান কি আরও বেশি, যত বেশি প্রোডাকশন করবো ওদের লাভ। আর শ্রমিক শ্রেণী কী করে, দেখ শ্রমিক শ্রেণীর যত বেশি প্রোডাকশন হবে ততই তো ওদের কাজে লাগবে। তাহলে বিজনেসম্যান আর শ্রমিক শ্রেণীর মধ্যে, শ্রমিক এই দুজনের মধ্যে কোনো ব্যারিয়ার থাকবে না, মানে রাষ্ট্র হস্তক্ষেপ করবে না। এটা হচ্ছে পুঁজিবাদের মেন থিওরি। অ্যাডাম স্মিথ বলল তাহলে বিজনেসম্যান আর শ্রমিক শ্রেণী দুজনের মধ্যে কী থাকবে না, কোনো রাষ্ট্র কোনো রকম হস্তক্ষেপ করবে না, ওরা দুজনের জরুরি, মানে দুজনকে দরকার। তাহলে কি দরকার পড়ছে, তাহলে রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ দরকার পড়ছে না। এইবার পুঁজিবাদ যখন বিকশিত হলো, পুঁজিবাদ কী হলো, বিকশিত হলো, পুঁজিবাদীরা আরও বড়লোক হতে শুরু করলো। কিন্তু হঠাৎ করে দেখা গেল, সেই ঠিক 1800 সাল এলো, তখনই দেখা গেল কি, যে ইউরোপে যন্ত্রের আবিষ্কার হলো। কিসের আবিষ্কার হলো, যন্ত্র। চারিদিকে যন্ত্র যখনই আবিষ্কার হলো, শ্রমিকদের আর দরকার পড়ছে না, একটা যন্ত্র 100 জনের কাজ করে দিচ্ছে, প্রোডাকশান বাড়িয়ে দিচ্ছে, তাহলে শ্রমিকদের আর কি পড়ছে না, প্রয়োজন পড়ছে না। যখনই শ্রমিকদের প্রয়োজন ফুরালো, তখন কী হয়ে গেল, ইউরোপে, গোটা ইউরোপে শ্রমিকরা আরও গরিব হতে শুরু করলো। বুঝতে পেরেছিস? তাহলে শ্রমিকদের কাজ চলে যেতে আরম্ভ করলো। তখনই জন্ম হলো ওইখানে জার্মানি থেকে কার্ল মার্কস। জার্মানি থেকে কার্ল মার্কস এসে দেখলো চারিদিকে গরিবরা আরও গরিব হয়ে যাচ্ছে, তাদের কাজ চলে যাচ্ছে, শ্রমিক শ্রেণীর কাজ চলে যাচ্ছে। তখনই কি হলো, কার্ল মার্কস এসে মার্কসিস্ট থিওরি দেয়, কি, যে সর্বহারা শ্রেণীর একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। বুঝতে পেরেছো কি বললাম? এইটাই হচ্ছে মার্কসীয় দৃষ্টিভঙ্গি। কমিউনিজম প্রতিষ্ঠা করতে হবে, সাম্যবাদ প্রতিষ্ঠা করতে হবে, যেখানে সমাজে কটা শ্রেণী, মার্কসের মতে দুটোই শ্রেণী, একটা কি বড়লোক মানে পুঁজিবাদী, আর একটা শ্রমিক শ্রেণী, তাই না? বড়লোক যাদেরকে কি বলা হচ্ছে মার্কসের ভাষায়, বুর্জোয়া। কি বলা হচ্ছে, বুর্জোয়া। আর যারা শ্রমিক শ্রেণী তাদেরকে কি বলা হচ্ছে, প্রোলেতারিয়েত। তাদেরকে কি বলা হচ্ছে, প্রোলেতারিয়েত। সমাজে এই দুটো শ্রেণী। বুর্জোয়া শ্রেণী কী করছে, প্রোলেতারিয়েতকে কী করছে, শোষণ করছে। মার্কসের ভাষা দেখ, বুর্জোয়া শ্রেণী কী করছে, প্রোলেতারিয়েতকে শোষণ করছে, মানে মালিক শ্রেণী শ্রমিক শ্রেণীকে কী করছে, শোষণ করছে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? যখনই শোষণ করছে, গরিব আরও গরিব হচ্ছে। এইবার মার্কস বললে একটা টাইমে বিপ্লব আসবে, শ্রমিক শ্রেণী কী করবে, আর সহ্যের সীমা ছাড়িয়ে যাবে, তখনই তারা বিপ্লব করবে। বিপ্লবের ফলে সব প্রাইভেট প্রপার্টি কী করবে, ধ্বংস করে দেবে। তারপরে কি প্রতিষ্ঠা হবে, সমাজতন্ত্র। বোঝাতে পারছি কি বলতে, এই যে মার্কসিস্ট থিওরি। মার্কস সবসময় কার বিরুদ্ধে কথাবার্তা বলে, পুঁজিবাদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে, পুঁজিবাদের। আর কি প্রতিষ্ঠা করতে চায়, সর্বহারা শ্রেণীর একনায়কতন্ত্র। বোঝাতে পারছি, হচ্ছে, বুঝতে পারছিস কি বললাম? তাহলে মার্কসিস্ট থিওরি কি বুঝতে পারলি? তাহলে মার্ক্সবাদ এসছেই উদারনীতিবাদের বিরুদ্ধ মতবাদ, উদারনীতিবাদের বিরুদ্ধ মতবাদ। রাষ্ট্রবিজ্ঞানকে বুঝতে গেলে দুটোই তত্ত্ব আছে রাষ্ট্রবিজ্ঞানে, পরস্পর বিরোধী। একটা হচ্ছে উদারনীতিবাদ, লিবারালিজম, আর একটা হচ্ছে মার্ক্সবাদ। মার্ক্সবাদের থিওরি কি, কমিউনিজম। বোঝাতে পারছি? এই দুটোর মধ্যেই দ্বন্দ্ব। তাহলে গোটা ইউরোপ কী হয়ে গেছিল, উদারনীতিবাদী। দিয়ে মার্ক্সবাদে আবার কি, কোথায় হবে, মার্ক্সবাদে প্রথম যে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটলো কোথায়, রাশিয়ায়, বলশেভিক বিপ্লব 1917 সালে। তারপরে চীনে মাও জেদাংয়ের নেতৃত্বে, নর্থ কোরিয়া, তারপরে হচ্ছে তোর কিউবা, ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে। এরকমভাবে হবে কী হলো, কমিউনিজম। অনেক জায়গায় কি, সোশ্যালিজম প্রতিষ্ঠা, রাশিয়ায়। বুঝতে পেরেছো কি বললাম? সব এগুলোতে কি হয়েছে, সব। তাহলে গোটা ওয়ার্ল্ড দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একদিকে কি মার্কসিস্ট থিওরি, কমিউনিজম, আর একদিকে কি উদারনীতিবাদ, লিবারালিজম। উদারনীতিবাদ কাদেরকে সাপোর্ট করে, ব্যক্তি স্বাধীনতাকে। আর মার্ক্সবাদ কাদেরকে সাপোর্ট করে, যে না সর্বহারা শ্রেণীর একনায়কতন্ত্র। কী প্রতিষ্ঠা করতে হবে, সেখানে কোনো শ্রেণী থাকবে না, তাই শোষণও থাকবে না। রাষ্ট্রকে কী হিসাবে ব্যবহার করছে, মার্ক্সের মতে রাষ্ট্রকে বড় লোকরা কী হিসাবে ব্যবহার করছে, বলছে শ্রেণী শোষণের যন্ত্র। এক্সাম্পল দিই, বলছে আমাদের এখানে ধর নরেন্দ্র মোদীর বন্ধু কারা, আম্বানি, আদানি। একটা গ্রাম থেকে
গ্রামে জমি আছে, সেইখানে রেলপথ যাবে, রেলপথটা যাবে, সেটা কে নির্ণয় করবে? রেলপথ করা হবে ওখান থেকে, নরেন্দ্র মোদী ঠিক করলো যে রেলপথ যাবে। কার কাছে আগে খবরটা যাবে? আম্বানি আদানির কাছে। সিম্পল থিওরি ভাব। এবার রেলপথটা যাবে, তার আগে কি করলো? আম্বানি আদানি খবর পেয়ে যখন রেলপথ ঘোষণা হবে, তার আগে ওরা যে সব জমি কিনে নিল। জমির দাম হচ্ছে 1000 টাকা করে। ওরা বললো না, আমরা 2000 টাকা দেবো, কিনে নিল। যখনই ওই জমিটা ওরা কিনলো, তারপরেই ঘোষণা হলো ওই পাশ থেকে রেলপথ যাবে। 2000 থেকে ওটা গেল হলো 50,000 টাকা। এবার জমির দাম আর 1000 টাকা নেই, ওখানে জমির ভ্যালু কী হলো? বেড়ে গেল, 50,000 টাকা হয়ে গেল, ব্যাস প্রফিট টাকা আর হলো। তাহলে বুঝতে পারছিস রাষ্ট্রকে কীভাবে কাজে লাগাচ্ছে ক্যাপিটালিস্টরা। এর তথ্য ভালো করে যদি একটু ঘাটাঘাটি করিস, তথ্য পাবি। ওই পুঁজিবাদ এটাই বলতে চাইছে। মার্ক্সের মতে কি, এই রাষ্ট্র হচ্ছে শ্রেণী শোষণের যন্ত্র, শ্রেণীকে কি করছে? শোষণ করছে। ক্লিয়ার হচ্ছে? অসুবিধা আছে? তাহলে মার্ক্সবাদের কি তত্ত্ব, মানে মেন আমরা যে কী নিয়ে পড়বো সেটা বুঝতে পারছিস? এবার নোটসটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। মার্ক্সবাদ বলে কি, অর্থনীতি হচ্ছে একটা সমাজের ভিত্তি, কি অর্থনীতি। আর একটা সমাজ কিভাবে চলে? উৎপাদন পদ্ধতির মাধ্যমে। একটা সমাজ চলে কিসের মাধ্যমে? উৎপাদন পদ্ধতি, যেখানে উৎপাদিকা শক্তি আর উৎপাদন সম্পর্ক আছে। তাহলে এবার নোটসটা আমরা দেখি। অসুবিধা আছে? এইবার দেখো নোটস বলছে, দেখো প্রথমে ভূমিকা দেবো। নোটস 10-এ কী বলবো? এই নোটস লিখলে 10-এ 8 নম্বর পাবি। দেখ, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় একটা গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি হলো কে? গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি হলো মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি। মার্ক্স, এঙ্গেলস, লেনিন এরা হচ্ছে মার্ক্সীয়, ঠিক আছে, মার্ক্সবাদী। মূল বক্তব্য কী? রাষ্ট্র সংক্রান্ত মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য হলো এই যে সমাজ জীবনে শুরু থেকেই রাষ্ট্রের উৎপত্তি হয়নি, বা আকস্মিকভাবেও রাষ্ট্রের উৎপত্তি হয়নি। রাষ্ট্র কিসের ভিত্তিতে হয়েছে? শ্রেণী বিভাজন। সমাজের অর্থনৈতিক বিবর্তনের এক বিশেষ পর্যায়ে সমাজ যখন বিত্তবান কারা? আম্বানি আদানি। আর বিত্তহীন, যাদের কাছে কিচ্ছু নেই, আমরা, এই দুই পরস্পর বিরোধী শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ল। তখন থেকেই শুরু হলো এই দুই শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব। তাহলে প্রথমেই সমাজ বিকাশের ধারাটা যখন বলবো, সেই আদিম সাম্যবাদী সমাজ, দাস সমাজ, সামন্ত সমাজ, তারপর পুঁজিবাদী সমাজ, তারপর সমাজতান্ত্রিক সমাজ, এটা যখন বলবো আরও ক্লিয়ার বুঝতে পারবি। বুঝতে পেরেছিস কী বললাম? আসছি ওগুলো। রাষ্ট্রের উদ্ভব কীভাবে হয়েছে? বলছে এক শ্রেণীর দ্বারা অপর শ্রেণীকে শোষণ। তাহলে এক শ্রেণী মানেই কোনটা? বড়লোক। আর অন্য শ্রেণী মানেই গরিব, বুর্জোয়া আর প্রোলেতারিয়েত। শোষণ, এবং সেই শোষণকে নিয়ন্ত্রণে রাখার জন্য, শোষণকে অব্যাহত রাখার জন্য রাষ্ট্রের উদ্ভব ঘটল। শোষণকে অব্যাহত, মানে ওই শোষণ যে থাকবে, অব্যাহত চলতেই থাকবে, সেই জন্য কাকে দরকার? রাষ্ট্রকে দরকার। বুঝতে পেরেছিস? অসুবিধা আছে? তাহলে পারবো? এটা পারবো তো? আচ্ছা, এইবার দেখ মার্ক্সীয় সমাজ বিকাশের ধারা। মার্ক্সের সমাজ বিকাশের ধারাটা তোরা যদি বুঝতে পারিস, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। সমাজ বিকাশের ধারা ভালো করে বুঝে নে, এটা তাহলে মার্ক্সের থিওরি পুরো ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে? সমাজ বিকাশের ধারা দেখ, প্রথমে কি সমাজ? প্রথমে হচ্ছে আদিম সাম্যবাদী সমাজ, প্রিমিটিভ সোসাইটি। আদিম সাম্যবাদী সমাজ, মানুষ আগে কোথায় ছিল? গুহায় বাস করতো একসাথে, দলবদ্ধভাবে। তখন কোনো রকম কী ছিল না? কোনো রকম দ্বন্দ্ব, বিরোধ এইসব ছিল না, সবাই একসাথে থাকতো, তাই না? ঠিক ওই সমাজে কোনো শ্রেণী ছিল? বড়লোক গরিব বলে কিছু ছিল না। তাহলে গিয়ে আস্তে আস্তে যখন সম্পদের পরিমাণ বাড়ল, ব্যক্তিগত সম্পত্তি এলো, তখনই মানুষের মধ্যে কী শুরু হয়ে গেল? বলপ্রয়োগ, দ্বন্দ্ব, বিরোধ, এইসব। সম্পদের কার কাছে কতটা সম্পদ থাকবে, তাই না? এইভাবে দাস সমাজে এলো। তখনই দাস সমাজ যখনই এলো, তখনই যাদের কাছে উৎপাদনের উপকরণের সামাজিক মালিকানা, সামাজিক মালিকানা, পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে, এটা পেন, এটা তো উৎপাদন হয়েছে। এখানে যাবতীয় জিনিস দেখছি সব উৎপাদন হয়েছে। উৎপাদনের উপকরণ তো এইগুলোর যারা কাঁচামাল যাদের কাছে আছে, তারা হচ্ছে মালিক। এইগুলোর কাঁচামালটা যাদের কাছে আছে, তারা হয়ে গেল কি? মালিক। আর যাদের কাছে কাঁচামালটা নেই, তারা হয়ে গেল শ্রমিক। বুঝতে পেরেছিস কী বললাম? এইবার ওই কাঁচামালটা তো চাই, আমাদের বেসিক নিডস কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান। তাহলে এই খাদ্য, বস্ত্র, বাসস্থানের যাদের কাছে কাঁচামালটা থেকে গেল, তারাই কি করলো? তারাই হয়ে গেল সমাজের বিত্তবান। বোঝাতে পারছি? আর যখনই বিত্তবান শ্রেণীর কাছে খাদ্য, বস্ত্র, বাসস্থান আছে, তাহলে তাদের কাছে তো চাইতে আসবেই গরিবরা।
আর চাইতে আসলেই তো তাদেরকে দিয়ে বেগার পরিশ্রম করাবে। বোঝাতে পারছি কি বলতে চাইছি? এইভাবে কি সমাজে কি তৈরি হলো? বড়লোক আর ইয়ে। প্রথম কি সমাজ এলো? দাস সমাজ। দাস সমাজে দুটোই, একটা হচ্ছে দাস মালিক, একটা হয়ে গেল কি দাস মালিক, একটা কি দাস মালিক, আর একটা সম্প্রদায় কি, আর একটা কৃতদাস, আর একটা কি কৃতদাস। বোঝাতে পারছি? একটা দাস মালিক আর একটা কৃতদাস। এবার বলো, দাস মালিক আর কৃতদাস এটা কোন সমাজে? দাস সমাজে। কৃতদাসদের কি, কৃতদাসদের জীবনের স্বাধীনতা ছিল না। দেখ কৃতদাসদের কি দেখাতো না, গ্রিসে অ্যাম্পি থিয়েটার ছিল, দিয়ে দাসদের মধ্যে লড়াই হতো, যে মারা যেত মারা যেত, ওটাই খেলা। তো তখন মানুষের কি ছিল না, জীবনের স্বাধীনতাও ছিল না দাস সমাজে। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, পশুর সাথে মানুষের যুদ্ধ হচ্ছে, তাই না? তো দাস সমাজের পরে আর একটা সমাজ এলো। এইবার আমি বলছি কৃতদাস, কৃতদাসদের মধ্যে কৃতদাসরা এরকম হতে 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 একটা টাইমে কৃতদাসরা কী করলো, আর সহ্যের ভাত ভেঙে গেল, দিয়ে আন্দোলন করলো। আন্দোলন করলো কাদের এগেনস্টে? দাস মালিকদের এগেনস্টে। আন্দোলন করে দাস মালিকদের এবার বলছে না, আমরা এবার আর এখানে কৃতদাস থাকবো না, আমরা এবার কি করব, জমি চাষ করব, আমরা এবার জমি চাষ করব। এবার জমি চাষ করতে গেলে ভাবো, জমি চাষ করতে যাবে, দাস মালিকরা বলে আচ্ছা জমি চাষ করবি, বাইরে সব জমি কাদের? দাস মালিকদের। এবার জমি চাষ করবি, তোর তো জমি নেই, তাহলে কি করবি? তাহলে একটা কাজ কর, আমারই ওখানে জমি আছে, তো জমি চাষ কর। এইবারে যখন জমি চাষ করতে গেল, এবার তাহলে ভালো করে বোঝো, তাহলে ওখান থেকে ট্রান্সফার হয়ে গেলো সামন্ততন্ত্র সমাজ। কি সমাজ এলো? সামন্ততন্ত্র। সামন্ততন্ত্র যখনই এলো, কৃতদাস মুছে গেল, দাস মালিক থাকলো না আর। সামন্ত সমাজে এবার দাস মালিকরাই ট্রান্সফার হচ্ছে, দেখ ওদের কাছে তো সব জমি, দাস মালিকরা হয়ে গেল কি সামন্ত, দাস মালিকরা হয়ে গেল কি সামন্ত প্রভু, দাস মালিকরাই হয়ে গেল সামন্ত প্রভু। অসুবিধা আছে? দাস মালিক হলো সামন্ত প্রভু, আর কৃতদাসরা হয়ে গেল কি ভূমিদাস। কি হয়ে গেল? ভূমিদাস। বুঝতে পারছো কি বললাম? পরিবর্তনটা কিসের হলো? দেখ কিচ্ছু শোষণের কিন্তু পরিবর্তন হলো না, শোষণ চলছে। দাস মালিক কৃতদাস থেকে ট্রান্সফার হয়ে সমাজ পরিবর্তন হলো, আন্দোলন করলো কৃতদাসরা, পরিবর্তন হলো, কিন্তু শোষণ অব্যাহত থাকলো। বুঝতে পারছিস? তাহলে সমাজে দুটো শ্রেণী থাকলো, একটা সামন্ত প্রভু আর একটা ভূমিদাস। অসুবিধা আছে? ঠিক সামন্ততান্ত্রিক সমাজে কৃতদাসরা, ভূমিদাসরা কিছুদিন আগেই ভাব, গ্রামে যারা চাষ করতো, এখন আর ছেলেরা চাষ করে না গ্রামে, বলছে না না, আন্দোলন করলো, ভূমিদাসরা আন্দোলন করলো, না না আমাদের এবার নিজেদের জমি চাই, এবার আমরা আর জমিতে কাজ করব না, এবার আমরা কলকারখানায় কাজ করব, আমরা জমি চাষ করবো না। গ্রামে দেখবি চাষের ছেলে এখন নাই, টাকা দিলেও ছেলে পাওয়া যাচ্ছে না, সবাই আসবে শহরে কলকারখানা কাজ করবে। তো বলো আচ্ছা তোরা কলকারখানা কাজ করবি, ঠিক আছে। তাহলে সামন্ত প্রভুরাই আসলো, ক্যাপিটালিস্ট সোসাইটি, সামন্ত প্রভুরা এসে গ্রাম থেকে শহরে এসে টাকা দিয়ে কি করলো, কারখানা খুললো। সামন্ত প্রভুরাই হয়ে গেল বুর্জোয়া, মানে পুঁজিবাদী, পুঁজিবাদী। বোঝাতে পারছি? তাহলে পুঁজিবাদী কারা হয়ে গেল? যারা সামন্ত ছিল তাদের কাছে টাকা, তারাই কলকারখানা খুললো। উল্টো দিক থেকে এরা ভূমিদাসরা হয়ে গেল শ্রমিক। ভূমিদাসরা হয়ে গেল কি কলকারখানায় কাজ করা শ্রমিক। শোষণ সেই চলতেই লাগলো, এটা পুঁজিবাদী আর এটা হলো শ্রমিক। বোঝাতে পারছি কীভাবে আসছে সমাজ? এই আমাদের কিছুদিন আগের কথা, সামন্ত সমাজ, সমাজটা কী হয়ে গেল বুর্জোয়া সমাজ। সামন্ততান্ত্রিক সমাজ থেকে ক্যাপিটালিস্ট সোসাইটি এলো। তাহলে প্রথমে কি প্রিমিটিভ সোসাইটি, প্রিমিটিভ থেকে কোথায় চলে এলাম, স্লেভ সোসাইটি। স্লেভ সোসাইটি থেকে কী সমাজ, ফিউডাল সোসাইটি। ফিউডাল সোসাইটি থেকে কী সমাজ, বুর্জোয়া সমাজ, ক্যাপিটালিস্ট সোসাইটি, যেটা এখন বর্তমান সমাজ। সেখানে কি দাঁড়িয়েছে, সেখানে এটা মার্কসের কথায়, সেখানে কি আছে, একটা পুঁজিবাদী আর শ্রমিক। অসুবিধা আছে? বুঝতে পারছিস? এইবার মার্কস বলছে, যেটা বলে গেছে, বলছে এইবার আস্তে আস্তে এটাই শেষ সেই সমাজ ব্যবস্থা যেখানে শ্রমিক শ্রেণীকে এমনভাবে শোষণ করা হবে উদ্বৃত্ত মূল্য তত্ত্বের সাহায্যে। কিসের সাহায্যে? উদ্বৃত্ত মূল্য তত্ত্ব। কী জিনিস বলছে? এটা একটা পেন, একটা পেনকে যদি উপার্জন করতে হয়, ধর একটা শ্রমিক একটা পেন 8 ঘন্টা পরিশ্রম করে করছে, তৈরি করছে, তাই তো? 2 ঘন্টার পারিশ্রমিক তাকে দেওয়া হচ্ছে, বাকি 6 ঘন্টার পারিশ্রমিক তাকে কী করছে, তার থেকে সেটা কে ভোগ করছে? পুঁজিবাদীরা, মালিক শ্রেণী। তাহলে শ্রমিককে ক ঘন্টার পারিশ্রমিক দিচ্ছে? 2 ঘন্টার। এটাই বলছো কি উদ্বৃত্ত মূল্য তত্ত্ব। বুঝতে পেরেছিস কি? মানে এইভাবে গরিব আরও গরিব হয়ে যাচ্ছে, আর
বড়লোক আরও বড়লোক হয়ে যাচ্ছে। বুঝতে পারছি উদ্বৃত্ত মূল্য তত্ত্ব? বুঝতে পারছিস কি বললাম? তাহলে এই উদ্বৃত্ত মূল্য তত্ত্বের সাহায্যে কি করছে, বড়লোকরা আরও বড়লোক হচ্ছে আর শ্রমিকরা আরও গরিব হচ্ছে। এইবার শ্রমিক শ্রেণী একটা টাইমে আর পেরে উঠবে না, শোষিত হতে 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 একটা টাইম শ্রমিক শ্রেণী কী হয়ে যাবে, সহ্যের বাঁধ ভেঙে যাবে, আর তখনই বিপ্লব হবে। বিপ্লব করে প্রাইভেট প্রপার্টি সব ধ্বংস করে দেবে। প্রাইভেট প্রপার্টি ধ্বংস, যখনই প্রাইভেট প্রপার্টি ধ্বংস করে দেবে তখন তো মালিক বলে কিছু থাকবে না। ক্যাপিটালিস্টরা সব তো পালাবে, ভয়ে পালাবে বা মারা যাবে, আর নাহলে সে গরিব হয়ে রাস্তার ভিড়ে থেকে যাবে, তখন তার প্রাইভেট প্রপার্টি সব ধ্বংস। সেই সময়ে মার্কস বলছে সমাজে আর কোনো শ্রেণী থাকবে না, শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা হবে, সর্বহারা শ্রেণীর একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হবে। কি প্রতিষ্ঠা হবে? সর্বহারা শ্রেণীর একনায়কতন্ত্র। একেই বলা হচ্ছে কি, বলছে সমাজতন্ত্র। কি প্রতিষ্ঠা হবে? নতুন একটা সমাজ আসবে যেখানে কোনো শ্রেণী থাকবে না, একেই বলছে সমাজতান্ত্রিক সমাজ, সোশ্যালিজম প্রতিষ্ঠা হবে, যেখানে কি প্রতিষ্ঠা হবে? সর্বহারা শ্রেণীর একনায়কতন্ত্র। অসুবিধা আছে? বুঝতে পারছি? তারপরেও একটা সমাজের কথা মার্কস পরিকল্পনা করেছিল। তারপরে সমাজতন্ত্র যখন আসবে, সমাজতন্ত্র বলছে যে যতটা পরিমাণ কাজ করবে সে ততটাই মজুরি পাবে। বুঝতে পেরেছ? যতটা পরিমাণ কাজ করবে ততটাই মজুরি পাবে। কিন্তু এরপরে আর একটা সমাজ আসবে যেখানে সামর্থ্য অনুযায়ী কাজ করবে, সাম্যবাদী কমিউনিজম প্রতিষ্ঠা হবে। সাম্যবাদ, আদিম সাম্যবাদে কী ছিল? আদিম সাম্যবাদে কোনো শ্রেণী ছিল না। আর কাজ করতো কারা? উৎপাদন করতো। দেখ, গুহায় যারা সবাই থাকতো, কিন্তু যারা শক্তিমান তারাই যেত শিকার করে আনতো, শিকার করে নিয়ে সবাই মিলে খেত। তারপরে সামর্থ্য অনুযায়ী কাজ করতো, কিন্তু ভোগটা কীরকম করতো? ও কি পুরোটা খেত? সবাই মিলে, মানে প্রয়োজন অনুযায়ী ভোগ করতো। তাহলে কমিউনিজম আর সমাজতন্ত্র আর কমিউনিজমের মধ্যে ডিফারেন্স কী? মানে সমাজতন্ত্র আর সাম্যবাদের মধ্যে ডিফারেন্স কী? বলছে সমাজতন্ত্র বলছে যতটা পরিমাণ কাজ করবে ততটা পরিমাণ পারিশ্রমিক পাবে। কিন্তু সাম্যবাদে কি বলছে? কমিউনিজমে বলছে যে সামর্থ্য অনুযায়ী কাজ, কিন্তু ভোগ করবে কি? প্রয়োজন অনুযায়ী ভোগ করবে, প্রয়োজন অনুযায়ী। ওই জমানোর পরিকল্পনা নেই। তখন কি থাকবে না? কোনো শ্রেণী থাকবে না, শোষণ থাকবে না, সাম্য, সবাই সমান। এই ব্যাপারটা কমিউনিজম আসলে কি প্রতিষ্ঠা হবে? সবাই সমান। বুঝতে পেরেছ? তাহলে মার্কসের সমাজ বিকাশের কটা স্তর? 6টা মেনলি, কিন্তু মেন আমরা 5টাকে ধরি। আর একটাও বলা যায়। কীরকম? আদিম সাম্যবাদী সমাজ, দাস সমাজ, সামন্ততান্ত্রিক সমাজ, বুর্জোয়া সমাজ, তারপরে সমাজতান্ত্রিক সমাজ। আর লাস্টে কি তৈরি হবে? লাস্টে তৈরি হবে কমিউনিজম, সাম্যবাদ। এটা মার্কস কল্পনা করে গেছিল। বুঝতে পেরেছো কি বললাম? এই জন্য মার্কসিস্ট থিওরি রাষ্ট্রবিজ্ঞানে এত ইম্পর্টেন্ট। শ্রমিকদের জন্য। কাদের জন্য? শ্রমিকদের জন্য। কিন্তু এখন দেখা যাচ্ছে এই মার্ক্সবাদকে, যখন রাষ্ট্র বিপ্লব করছে, কোনো রাষ্ট্রে বিপ্লব হচ্ছে, তখন বিরাট সুবিধা। কিন্তু বিপ্লবের পরেই যখনই রাষ্ট্রে বসে, ধর সমাজতান্ত্রিক বিপ্লব হলো কোথায়? বলশেভিক বিপ্লব রাশিয়ায় 1917-তে। কার নেতৃত্বে? লেনিনের নেতৃত্বে বলশেভিক বিপ্লব হলো। লেনিন বিপ্লব করলো যে 8 ঘন্টা পরিশ্রম করবে, শ্রমিকরা আর 12 ঘন্টার কাজ করবে না, 8 ঘন্টাতেই ওদেরকে মজুরি দিতে হবে। সব বিপ্লব করে লেনিন একনায়ক হলো। ঠিক লেনিনের পরে লেনিন আসলো, লেনিন এসে স্তালিন এলো, স্তালিন এসে কি শুরু হয়ে গেল? ডিক্টেটরশিপ। যেই সমাজের উপরে ও সরকার হয়ে গেল, এবারে সরকারের বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে মেরে দিচ্ছে। শ্রমিকদের অবস্থা আবার 8 ঘন্টা থেকে 12 ঘন্টা কাজ হয়ে গেল। মানে শ্রমিকদের কথা আর ভাবছে না। মানে দেখা যাচ্ছে প্রত্যেকটা জায়গায়। চীনে এলো, চীনে কমিউনিজম এলো, আসার পরে কী হয়েছে? যখনই ক্ষমতা এলো তখনই ডিক্টেটরশিপ চালু হয়ে গেল। মানে এরা বিকৃতি করে দিয়েছে। ব্যাপারটা বুঝতে পেরেছিস? এরা সমাজতন্ত্র নিয়ে আসছে, এসে রাষ্ট্রের উপরে যখনই বসছে তখন পুঁজিবাদের সাথে মিশে গিয়ে দিয়ে এরাও কী হয়ে যাচ্ছে? ক্যাপিটালিস্ট। দিয়ে মিক্সড একটা জিনিস তৈরি করে ডিক্টেটরশিপ চলছে। যেখানে যেখানে মার্ক্সবাদী আছে সেখানে সেখানে কী শুরু হয়েছে? সরকার ডিক্টেটর। নর্থ কোরিয়ায় ডিক্টেটর। বুঝতে পেরেছিস কী বললাম? আমি উন্নতি অবনতির দিকে যাচ্ছি না, আমি বলছি তাই। মানে ওখানে যে ব্যক্তিগত স্বাধীনতাটা নেই, মানে ওই চীনে যে কেউ কথাই বলতে পারবে না, মানে ব্যক্তিগত ইন্ডিভিজুয়ালি মতামত প্রকাশ করার স্বাধীনতাটা নেই, যেটা উদারনীতিবাদী পুঁজিবাদী কান্ট্রিতে আছে। বুঝতে পেরেছো কী বললাম? আমাদের এখানে সমাজতন্ত্র কিন্তু মিক্সড। আমাদের সমাজতন্ত্র ওই রকম টাইপের সমাজতন্ত্র নয়। বুঝতে পেরেছো কী বললাম? ক্লিয়ার হচ্ছে? তাহলে মার্ক্সবাদ বোঝা যাচ্ছে? তাহলে পুরোটার মাধ্যমে মার্ক্সবাদ আমি বুঝিয়ে দিলাম। ক্লিয়ার হচ্ছে? এইটা তাহলে লিখতে পারবি নিশ্চয়ই। রাষ্ট্রের উৎপত্তির প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে এটা একটা প্যারা লেখাই যাবে। সমাজ বিকাশের স্তর। দেখ, মার্ক্সীয় দর্শন অনুযায়ী আদিম সাম্যবাদী সমাজে ব্যক্তিগত সম্পত্তির অস্তিত্ব না থাকায় পুরো ক্লিয়ারভাবে লেখা আছে।
না থাকায় সমাজে শ্রেণী ও শ্রেণী শোষণের অস্তিত্ব ছিল না। কোথায় ছিল না? আদিম সাম্যবাদী সমাজে ছিল না। তারপরে কি হলো? সমাজের ক্রমবিবর্তনের ফলে ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব ঘটে। হলো পরপর আমি যা বলে গেছি, দেখ, সমাজ জীবনের আমূল পরিবর্তন সাধিত হয় ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব ও শ্রেণী বিভাজনের ফলে শ্রেণী বিরোধ ও শ্রেণী সংঘর্ষের সৃষ্টি হয়। এইভাবেই প্রাচীন যুগের রাষ্ট্র ছিল কি? দাসদের দমনের জন্য। দাস মালিকের রাষ্ট্র, কার রাষ্ট্র ছিল? দাস মালিকের রাষ্ট্র। সামন্ত যুগের রাষ্ট্র ছিল সামন্ত প্রভুদের রাষ্ট্র। বারবার বোঝ উপরে যারা বলেছে। এবং আধুনিক যুগের রাষ্ট্র হলো কি? পুঁজিবাদীদের রাষ্ট্র। এটাই তো আমি বোঝালাম এতক্ষণ। তা লিখতে গল্পের মতো অসুবিধা হবে? নোটস লিখতে প্রবলেম হবে? পারা যাবে? এটা দেখলে মার্ক্সবাদ এমনি হয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে তাহলে? অসুবিধা নেই। এরপরে কি? এরপরে দেখো, এরপরে আমরা পয়েন্ট করব যে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিটা ব্যাখ্যা বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে কতগুলো বৈশিষ্ট্য পাওয়া যায়। কীরকম বৈশিষ্ট্য? দেখো, প্রথমে কি? রাষ্ট্রের উৎপত্তি কীভাবে হয়েছে? কী হয়েছে? রাষ্ট্রের উৎপত্তি। মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি অনুযায়ী রাষ্ট্র সমাজ বহির্ভূত কোনো আরোপিত সংগঠন নয়। এটা কিভাবে তৈরি হয়েছে? এই মতবাদ অনুযায়ী সমাজ বিকাশের স্তরে উৎপাদন ব্যবস্থা পরিবর্তনের ফলে, আমি তো বললাম উৎপাদন ব্যবস্থা পরিবর্তনের ফলে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। এঙ্গেলস তার গ্রন্থে উল্লেখ করেন যে অনন্তকাল ধরে রাষ্ট্রের অস্তিত্ব ছিল না। কখন রাষ্ট্র হলো? অর্থনৈতিক বিকাশের একটি বিশেষ স্তরে সমাজে শ্রেণী বিভাগের ফলে রাষ্ট্র নামক সংগঠনের সৃষ্টি হয়। কিসের ফলে? শ্রেণী বিভাগ। কি হয়? দাস সমাজ থেকে, দাস মালিক আর কৃতদাস, ওখান থেকে আস্তে আস্তে কিসের সৃষ্টি হয়? বুঝতে পেরেছিস কি বললাম? রাষ্ট্রের। এবারে 2 নম্বর পয়েন্ট, রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র। এটা তো বারবার বলা হয়ে গেছে। রাষ্ট্র কি? শ্রেণী শোষণের যন্ত্র। রাষ্ট্রকে কাজে লাগাচ্ছে কারা? আম্বানি আদানি এরা। আচ্ছা, যাই হোক, মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি অনুযায়ী রাষ্ট্র হলো শ্রেণী শোষণের হাতিয়ার। বিভিন্ন যুগে রাষ্ট্র সমাজের মেহনতি মানুষদের শোষণ করে প্রভাবশালী শ্রেণীর স্বার্থে কাজ করেছে। প্রভাবশালী শ্রেণী কারা আমাদের? বুঝতে পেরেছ? আচ্ছা, যেমন দাস সমাজে দাসদের স্বার্থে, সামন্ততান্ত্রিক সমাজে সামন্ত প্রভুদের স্বার্থে, দাসদের স্বার্থে না। যেমন দাস সমাজে দাস মালিকদের হবে, এখানে কি হবে? দাস মালিকদের স্বার্থে। সামন্ত সমাজে সামন্ত প্রভুদের স্বার্থে এবং বুর্জোয়া সমাজে বুর্জোয়া শ্রেণীর স্বার্থে রাষ্ট্র কাজ করেছে। ঠিক আছে? অসুবিধা আছে? দেখ, সেম গল্প একইভাবে আমি বলে যাচ্ছি, কিন্তু জাস্ট তোরা করে নিবি। এবার দেখ 3 নম্বর পয়েন্ট কি? রাষ্ট্রের অবলুপ্তি। রাষ্ট্রের অবলুপ্তি কখন হবে? কি বললাম? সমাজতন্ত্র যখনই প্রতিষ্ঠা হবে তখনই ব্যক্তিগত সম্পত্তির কী হয়ে যাবে? প্রাইভেট প্রপার্টি ধ্বংস করে দেবে, তখনই তো রাষ্ট্রের অবলুপ্তি হবে। দেখ, মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি অনুযায়ী রাষ্ট্রের অবলুপ্তি অনিবার্য। মার্ক্সবাদের মতে সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রধান লক্ষ্য হলো সমস্ত রকম শ্রেণী শোষণের অবসান। সমাজতান্ত্রিক সমাজ বলেইছিলাম, শোষণহীন সমাজ ব্যবস্থার প্রবর্তন করা। এই সমাজতান্ত্রিক রাষ্ট্র ক্রমবিকাশের ফলে সর্বপ্রকার শোষণের অবসান ঘটবে এবং সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠিত হবে। সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠিত হবে। সাম্যবাদী সমাজে শোষণ না থাকায় রাষ্ট্রের প্রয়োজন থাকবে না। শোষণ নেই, তাহলে রাষ্ট্রেরও দরকার পড়বে না। মার্ক্স এটাই বলেছে, শোষণ না থাকলে রাষ্ট্রের দরকার পড়বে না। এখন শোষণ আছে, তাই রাষ্ট্রের দরকার পড়ছে। তাহলে শ্রেণী শোষণের হাতিয়ার হিসাবে রাষ্ট্রেরও অবলুপ্তি ঘটবে। অসুবিধা আছে? তারপরে শ্রেণীহীন সমাজ। মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা। তার মানেই তো ওই একই কথা। শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা করতে গেলে কী করতে হবে? তাহলেই তো বিপ্লব করতে হবে। এই শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠার জন্য বিপ্লব অনিবার্য। কোন কোন সমাজ ব্যবস্থায় যে বিপ্লবটা হবে? বুর্জোয়া সমাজ, এই যে এই সমাজে। এখন এই সমাজে এসে কি হবে? বিপ্লব। বুঝতে পেরেছিস? প্রাইভেট প্রপার্টি কী করবে? সব ধ্বংস করে দেবে। তো মার্ক্সীয় তত্ত্ব অনুযায়ী মূলত সমাজতান্ত্রিক বিপ্লবের মধ্য দিয়ে এই শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠিত হবে। অসুবিধা আছে? পারা যাবে? দেখ, আবার অর্থনীতির প্রাধান্য। অর্থনীতির প্রাধান্য মানে আমি তো বলেইছি যে মার্ক্স কাকে বলেছে যে অর্থনীতি হচ্ছে একটা সমাজের বেস, তার উপর দাঁড়িয়েছে সুপারস্ট্রাকচার, ভিত্তি। ক্লিয়ার হচ্ছে? মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে অর্থনীতির অবিসংবাদিত প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে। মার্ক্সবাদ মূলত অর্থনৈতিক ব্যবস্থার বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র তথা সমাজ ব্যবস্থার উদ্ভব, বিকাশের প্রকৃতি প্রভৃতি ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। অসুবিধা নেই। তাহলে অর্থনীতিকে বেশি গুরুত্ব দিয়েছে। তারপরে দেখি 5টা পয়েন্ট হয়ে গেল। এবারে হচ্ছে সমালোচনা। এবারে কি করব? সমালোচনা। সমালোচনাতে কি বলবো আমরা? এবার সমালোচনা করব কার? মার্ক্সের। বলছে সর্বজন গ্রাহ্য নয়। মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিকে একটি বৈজ্ঞানিক তত্ত্ব হিসাবে মনে করা হলেও এটি কোনো সর্বজন গ্রাহ্য তত্ত্ব বলে স্বীকৃতি পায়নি। মার্ক্সবাদীদের মতে কি? সমাজ ব্যবস্থার বিকাশের এক বিশেষ স্তরে রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে।
কিন্তু সব জায়গায় সমাজ ব্যবস্থার বিকাশ একইভাবে হয়নি। সব জায়গার বিকাশ একইভাবে হয়েছে? হয়নি। তাই তাছাড়া রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত অন্যান্য তত্ত্বের সাথে মার্ক্সীয় রাষ্ট্রের তত্ত্বের কোনো মিল পাওয়া যায় না। তাই এটাকে কি বলা হয়? সর্বজন গ্রাহ্য নয়। মার্ক্সের যে তত্ত্ব সেটা কারোর সাথে মিল পাওয়া যায় না। আর রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র নয়, রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র নয়। কারণ এখনকার রাষ্ট্রের ধারণা কি? জনকল্যাণমূলক, তাই না? তাহলে রাষ্ট্র শ্রেণী শোষণ করছে না, এটা বলছে। তো মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিকে রাষ্ট্রের শ্রেণী শোষণের যন্ত্র হিসাবে অবহিত করা হয়েছে, কিন্তু রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র নয়। কারণ বর্তমান প্রায় প্রতিটি রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রের জনকল্যাণমূলক চরিত্র দেখা যায়। প্রতিটি রাষ্ট্রেই কী দেখা যাচ্ছে? জনকল্যাণমূলক চরিত্র দেখা যায়। তাছাড়া শোষণের পরিবর্তে শ্রেণী সহযোগিতাও কোনো অংশে কম নেই। এইবারে দেখো, রাষ্ট্রের অবলুপ্তি হয়নি। রাষ্ট্রের অবলুপ্তি সম্ভব, কিন্তু মার্ক্স কী বলেছে? রাষ্ট্রের অবলুপ্তি হয়ে যাবে, প্রাইভেট প্রপার্টি ধ্বংস হয়ে যাবে। কে করবে ওগুলো? তাহলে সমালোচনা হবে তো? বুঝতে পারছিস কী বললাম? তো বলো, রাষ্ট্রের অবলুপ্তি সংক্রান্ত মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি ভ্রান্ত প্রতিপন্ন হয়েছে। এখানে মার্ক্সীয়টা দুবার এসছে। মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি ভ্রান্ত প্রতিপন্ন হয়েছে কারণ বর্তমানে রাষ্ট্র ধনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার সাথে সাথে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাতেও অবলুপ্তির পরিবর্তে আরও বেশি অপরিহার্য হয়ে পড়েছে। অসুবিধা আছে? আরও দুটো বৈশিষ্ট্য আছে, তোমরা তিনটে লিখলে এনাফ। শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠিত হয়নি। কখনোই শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়, এটাও ভালো করে দেখে নাও। আর অর্থনীতির নিয়ন্ত্রণবাদ, এটাও ভালো করে দেখে নাও। যদি 5 নম্বরের কোশ্চেন আসে যে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি সীমাবদ্ধতা লেখো, তাহলে এই 5টা পয়েন্ট লিখলে হয়ে যাবে। বুঝতে পেরেছো কি বললাম? এই জন্য নোটসে করে দেওয়া। তোমরা 3টে মোটামুটি পয়েন্টস লিখলেই হবে, 2টো বা 3টে সমালোচনা দেবে। ক্লিয়ার হচ্ছে? তারপরে দেখো মূল্যায়ন শেষে দিয়ে দেবে। উপরিউক্ত সমালোচনা থাকা সত্ত্বেও রাষ্ট্রচিন্তার ইতিহাসে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না, কারণ রাষ্ট্রের উৎপত্তি ও প্রকৃতি সংক্রান্ত মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি যথেষ্ট বিজ্ঞানভিত্তিক। ব্যাস, নোটস এন্ড। এই নোটসটা যদি এইভাবে যদি নোটস লেখো, তাহলে দেখো প্রথম থেকে নোটসটা একবার দেখে নাও। এটা হচ্ছে প্রথম ভূমিকা দেব, তারপর মূল বক্তব্য বলে দিয়েছি। তারপরে কি দেব? এই আদিম সাম্যবাদী সমাজ, তারপরে দাস সমাজ, সামন্ততান্ত্রিক সমাজ, বুর্জোয়া সমাজ, সমাজতান্ত্রিক সমাজ। লাস্টে কি সমাজ আসবে? সাম্যবাদী সমাজ। ব্যাখ্যা দেওয়া আছে, মূল বক্তব্য দিলাম। এইবারে পয়েন্টস মানে বৈশিষ্ট্যগুলো। কি কি বৈশিষ্ট্য? রাষ্ট্রের উৎপত্তি কিভাবে হয়েছে বলা আছে। রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র, অসুবিধা আছে? 2টো পয়েন্ট। তারপরে কি পয়েন্ট আছে? তারপরে দেখো, রাষ্ট্রের অবলুপ্তি, শ্রেণীহীন সমাজ, আর অর্থনীতির প্রাধান্য। 5টা পয়েন্ট দিলাম। 5টা পয়েন্ট দেওয়ার পরেই আমরা কি করব? সমালোচনা করব। সমালোচনায় 3টে দেবো। 3টে সমালোচনা দিয়ে দিলাম। 3টে সমালোচনা দেওয়ার পরেই 2টো না দিলেও হবে 10 নম্বরের জন্য, উপসংজ্ঞা লিখে দিলাম। মূল্যায়ন একটা লিখে দিলাম, ব্যাস। চাইলে মূল্যায়ন আর একটু বাড়িয়েও নিতে পারো, অসুবিধা আছে? তাহলে 10 নম্বরে ক্লিয়ার। এরপরে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের কি, এইবারে আমাদের করা হয়েছে যে প্রতি বছর বিগত বছরে 2017 থেকে 25 অবধি যে এই চ্যাপ্টারের এইটুকু থেকে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি থেকে যে কোশ্চেনগুলো এসছে সেগুলো তুলে দেওয়া হয়েছে এই নোটসেই। ভালো করে দেখো। প্রথম, কার্ল মার্ক্সের লেখা 2টি বইয়ের নাম আমরা জানি, দাস ক্যাপিটাল আর কি কমিউনিস্ট ম্যানিফেস্টো। মার্ক্স এঙ্গেলস মিলে কমিউনিস্ট ম্যানিফেস্টো লিখেছে। এছাড়াও দ্য জার্মান আইডিওলজি, এটাও মার্ক্সের লেখা। বুঝতে পেরেছো? শুধু মার্ক্সের লেখা দিলেও ওগুলো দেবে, আর কমিউনিস্ট ম্যানিফেস্টো দিলেও হবে। কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি কার এবং কোন সালে, কার লেখা? মার্ক্স আর এঙ্গেলসের। মার্ক্সের শিষ্য কে ছিল? এঙ্গেলস। তো এঙ্গেলসের 1848 সালে। অসুবিধা আছে? তারপরে কোশ্চেন দেখো, উৎপাদন পদ্ধতি। আবারও বলেছি, আমাদের সমাজ ব্যবস্থা কার মাধ্যমে চলেছে? উৎপাদন পদ্ধতি। ওর 2টো দিক, একটা হচ্ছে উৎপাদন সম্পর্ক, একটা হচ্ছে উৎপাদিকা শক্তি। তাহলে মার্ক্সীয় তত্ত্বে উৎপাদন পদ্ধতি হলো সমাজের মূল অর্থনৈতিক কাঠামো। বুঝতে পেরেছ? সব কিছুতে উৎপাদন হচ্ছে। অসুবিধা হচ্ছে দুটো সমন্বয়ে গঠিত হচ্ছে, উৎপাদিকা শক্তি আর উৎপাদন সম্পর্ক। পারা যাবে? উৎপাদিকা শক্তি কোনগুলো? যেগুলো একদম শ্রমিকের শ্রম, যন্ত্রপাতি, এগুলো হচ্ছে উৎপাদিকা শক্তি, উৎপাদনের ক্ষেত্রে কাজে লাগে। আর উৎপাদন সম্পর্ক কোনগুলো? যেগুলো হচ্ছে শ্রমিকের সম্পর্ক, শ্রমিকের মালিকের সম্পর্ক, ওগুলো তো ঠিক থাকতে হবে। প্রকৃতির সাথে একটা সম্পর্ক, এগুলো ঠিক থাকতে হবে সব। বুঝতে পেরেছো কি বললাম? আচ্ছা, তারপরে
এই কটা কোশ্চেনই এই লাস্ট। মার্ক্সবাদীদের মতে রাষ্ট্রের উৎপত্তি কিভাবে ঘটে, আমরা তো পড়েইছি রাষ্ট্রের কীভাবে উৎপত্তি ঘটে। সমাজ বিকাশের কটা স্তর, 6টা স্তর বলে দেবে পরপর। প্রথম আদিম সাম্যবাদী সমাজ, তারপরে দাস সমাজ, তারপরে সামন্ত সমাজ, তারপরে পুঁজিবাদী সমাজ, তারপরে সমাজতান্ত্রিক সমাজ। অসুবিধা আছে? তারপরে মার্কস ও এঙ্গেলস কেন রাষ্ট্রকে শ্রেণী শোষণের হাতিয়ার বলেছেন? অসুবিধা আছে? কেন শ্রেণী শোষণের হাতিয়ার বলেছে বলেইছি, আমি আম্বানি আদানির এক্সাম্পল দিয়ে দিয়েছি। পারা যাবে? তা মার্ক্সবাদ নিয়ে আর কোনো ডাউট তোমাদের থাকবে না। মার্ক্সীয় ধারণা অনুযায়ী প্রথম শ্রেণীবিভক্ত সমাজ কোনটি? শ্রেণীবিভক্ত সমাজ দাস সমাজ। কেন? তার আগে তো আদিম সাম্যবাদী সমাজ ছিল, সেখানে কোনো রকম শ্রেণী শোষণ ছিল না। অসুবিধা আছে? স্লেভ সোসাইটি। ক্লিয়ার হচ্ছে? তাহলে পারা যাবে, এটাই শেষ। তাহলে এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার আমি করিয়ে দেবো এইভাবে। আবারও বলছি, এখনও পর্যন্ত বর্ধমান ইউনিভার্সিটিতে এরকম কোনো চ্যানেল তোমরা পাবে না। তাহলে দেখো, আর আগের সাবেকি দৃষ্টিভঙ্গিও করা আছে, প্লেলিস্ট করে দিয়েছি, আচরণবাদী দৃষ্টিভঙ্গিও করা আছে, প্রত্যেকটা 2 মার্কসের 5 মার্কসের কোশ্চেন সব দেওয়া আছে। আর এখান থেকে যদি 5 মার্কসের আসে তোমরা লিখতে পারবে, বৈশিষ্ট্যগুলো 5টা লিখে দিলেই হবে। ক্লিয়ার হচ্ছে? তাহলে আমরা এইভাবে করেছি। ঠিক আছে, তাহলে থাক এই অবধি।